মিস্টার বাবু, এটা স্পষ্ট যে কোনো না কোনো ব্যক্তি তো রয়েছে যিনি আপনার এই নতুন বইটা পড়েছেন। আমি তাকে মারিনি। আই হ্যাভ নট কিল্ড হার। এটা আমি বলবো যে আপনি রজনীকান্তকে কেন মেরেছেন। উনি আপনাকে ছাড়তে চাইছিলেন, আপনি ওনাকে ধমকাচ্ছিলেন, কিন্তু ধমকে যখন কোনো লাভ হলো না তখন শেষ রাস্তা খুন। আর এরপর তো প্রসিকিউশন ছাড়ুন, আমার সন্দেহ হচ্ছে যে রজনীকে হত্যা বোধহয় আপনিই করেছেন। এই দেখুন ফটো পেয়েছি। নিখিল মিশ্রা আর একটা খুন। ব্যাড নিউজ ফর কেডি পাঠক। দীপালি সিনহা। মিস্টার বাবু, কে এই দীপালি সিনহা? আসলে ও আমার খুব বড় ফ্যান ছিল। দিল্লিতে দেখা হয়েছিল, আমাদের অ্যাফেয়ার হয়েছিল, কিন্তু শুধু 1 মাসের জন্য। কেন? দীপালি সিনহাকে হত্যা করে ফেলা হয়েছে। হোয়াট? কিভাবে? ওনার মৃতদেহটা ফ্রিজের ভিতরে পাওয়া গিয়েছে মিস্টার বাবু। রিবন দিয়ে বাঁধা ছিল, এটা উপহারের মতো। কেডি, এটা তো আমার নোবেলের মর্তেদামের শেষ ভাগ। মেন ক্যারেক্টারের মৃত্যু এভাবেই হয়েছিল। আজ্ঞে। কেডি, আমি কি করে মার্ডার করতে পারি? আমি তো জেলে ছিলাম। 19শে জুন তারিখে, যেদিন দীপালি মারা গিয়েছিল, সেদিন তো আপনি জেলে ছিলেন না মিস্টার বাবু? ইউ মিন টু সে পুলিশ মনে করছে যে দীপালির মার্ডার আমি করছি? হ্যাঁ, প্রমিস, আমি কিচ্ছু করিনি। আমার সাথে 1 বছর কোনো দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। আমি কিচ্ছু করিনি। এখন চাইলেও আপনার উপর বিশ্বাস করাটা বড্ড কঠিন মিস্টার বাবু। কেডি প্লিজ। চলুন এবার এটা বলুন, আর কোনো অ্যাফেয়ার, আর কোনো সম্পর্ক যেটার ব্যাপারে আমরা এখনো জানি না? হ্যাঁ, আরেকটা মেয়ে ছিল। 2 বছর আগে দিল্লিতে দেখা হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমাদের অ্যাফেয়ার হয়েছিল, কিন্তু এখন আমরা উই আর জাস্ট ফ্রেন্ড। নাম? লাবণ্য মেহরা। ঠিকানা? কেন? কেননা যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাদের মধ্যে 2 জন মারা গিয়েছে। হতে পারে এবার এর পালা। ঠিকানাটা বলুন। ইয়েস স্যার, আপনার সন্দেহটা একদম ঠিক স্যার। লাবণ্য মেহরার লাশ ওর বিল্ডিংয়ের খালি জলের ট্যাঙ্ক থেকে পাওয়া গেছে। পুলিশ বলছে যে 2 সপ্তাহ ধরে লাশ ওখানেই ছিল। আপনি যদি টিপটা না দিতেন লাশটা পাওয়াই যেত না। হ্যাঁ, ওকে স্যার। এবার এই কারেন্টটা কে হতে পারে? করণ খোসলা বলে আসলে কেউ নেই দাবি, ক্যারেক্টার একজন। নিখিল মিশ্রার বই অন্ধ প্রেম, তাতে হিরোর নাম। ওই বইতে হিরোইনের লাশে এইভাবেই জলের ট্যাঙ্কে পাওয়া গেছিল। ওর হাতটাও এভাবেই বাঁধা ছিল, আর মাথাতে করণের নাম এভাবেই খোদাই করা ছিল। তার মানে নিখিল মিশ্রার আর একটা বইয়ের ক্লাইম্যাক্স সত্যি হলো? আমার ফ্রেড সো মনে হয় কেউ নিখিল মিশ্রার গল্পগুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। কেউ নয় বরুণ, নিখিল মিশ্রা নিজেই। তুমি হয়তো জানো না এই কেসে ওর বিরুদ্ধে কত প্রমাণ পাওয়া গেছে। ওনার যাবজ্জীবন হবে না, সোজা ফাঁসি হবে। আর সাথে তোমার বস কেডির কেসটাও ঝুলতে থাকবে। 3 জনের হাসি, 3 স্মাইলিং ফেসেস ইয়োর অনার, আর 3টে সুন্দর মুখ। দীপালি সিনহা, রজনীকান্ত আর লাবণ্য মেহরা ইয়োর অনার। ইয়োর অনার, এই 3টে মেয়ের মধ্যে কিছুই কমন নেই, শুধু এইটা ছাড়া, যেই 3 জন কখনো না কখনো বিখ্যাত এবং চতুর লেখক নিখিল মিশ্রার কামনার শিকার হয়েছিল। নিখিল মিশ্রার এই 3 জনের সাথেই লজ্জাজনক অ্যাফেয়ার ছিল। মাথা হেড করে নিন, লজ্জায় হেড করাটাই উচিত মিশ্রা বাবু। ইয়োর অনার, নিখিল মিশ্রা একে একে এই 3 জনকেই ঠকিয়েছেন। তারপরেও যখন রক্ষা পাননি উনি এই 3 জনের থেকে, তখন এক এক করে নিখিল মিশ্রা 3 জনকেই মৃত্যুর চিতায় শুইয়ে দিলেন। সবচেয়ে প্রথম পালা ছিল দীপালি সিনহার 19শে জুনের দিন, মিশ্রা বাবুর লেখা বই শেষ নিঃশ্বাস অবধির অনুকরণে। ফ্রিজের মধ্যে ফ্রোজেন মার্ডার। মিশ্রাবাবু, প্রায় সাধারণত দেখতে গেলে আমরা ফ্রিজে ফল ইত্যাদি ইত্যাদি আরও এসব রাখি, সবজিও। আপনি লাশ রাখেন? ইয়োর অনার, তারপরে 20শে জুন রজনীকান্তের মৃত্যু। মৃত্যুর পাখিরা, তারই অনুকরণে ফুলের বিছানা, গ্রামোফোন ইত্যাদি। এবং তারপরের পালা ছিল লাবণ্য মেহরার, যার ভাগে এলো অন্ধ প্রেম। এনার বিখ্যাত বই অন্ধ প্রেম এর পদ্ধতি জলে মৃত্যু।
ইয়োর অনার, এখনো অবধি তো আমার এটাই মনে হচ্ছিল যে মিশ্রাজি শুধু রজনী কায়েস্তের খুন করেছেন, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে যে যত আমরা কেসটা আরো গভীরে যাব, আরো লাশ বাইরে আসতে থাকবে। ভাই, একটা কথা বলুন মিশ্রা বাবু, আপনি কি মানুষ না জানোয়ার? আমি কাউকে মারিনি। আমি মানছি যে রজনীর সাথে এখন আমি টাচে ছিলাম, কিন্তু দীপালি আর লাবণ্য ওদের তো অনেক আগেই ভুলে গেছি। আমি বুঝতে পারছি না তিলোত্তমা, আই এম রিয়েলি সরি। আমি যতটা লজ্জিত হয়েছি ততটাই শকড এবং ততটাই গিল্টি। বলা হয়ে গেছে আপনার জসপাল বাবু? না, বলা তো এখনো অনেক বাকি, কিন্তু আপনাকেও সুযোগ দেব পাঠক সাহেব। ইয়োর অনার, যখন কোনো হত্যা হয় তখন আমরা হত্যার পিছনে উদ্দেশ্যটা খুঁজে থাকি, হত্যাকারীর মানসিক প্রবৃত্তি বোঝার চেষ্টা করি। যখন দুটো হত্যা হয়ে থাকে তখন আমরা দুটো হত্যার মধ্যে সম্পর্কটা খুঁজে বার করি। যখন 3টি হত্যা হয় তখন আমরা মানসিক অসুস্থতা খুঁজে বার করি। এক্ষেত্রে এটা স্পষ্ট ইয়োর অনার, এক্ষেত্রে এই যে 3টে হত্যা হয়েছে এটা কোনো মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি করেছে বলে মনে হচ্ছে। ইয়োর অনার, আমি আপনার মনোযোগ এই কেসটার দিকে একবার আকৃষ্ট করতে চাইব। 1996-এ গুরজর সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, কেস নাম্বার 5413। গুরজর সিং আজ কি শাহিনশাহ ছবিটা দেখে হুবহু একই রকমের পোশাক বানিয়েছিলেন যেরকমটা ওই ছবিতে নায়ক পরেছিল। তারপর রাত্রিবেলা সেই পোশাকটা গায়ে দিয়ে ও 5 জন নিয়োজিত কর্মচারীকে মৃত্যুর পথ দেখালো, একেবারেই সেই পদ্ধতিতে যেরকমভাবে ঠিক ফিল্মটাতে দেখানো হয়েছিল। এই কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি এটা বলতে চাইছি ইয়োর অনার যে আজকাল সাধারণত ফ্যাক্ট আর ফিকশন, সত্য আর কল্পনার মাঝের ভিত্তিটাকে নড়বড়ে করে দেওয়া হয়। সাধারণ মানুষ কাল্পনিক কাহিনীগুলোকে বাস্তবে বদলে দেওয়ার চেষ্টা করছে। অপরাধী তার অপরাধটা করে যায় আর তারপর জানতে পারা যায় যে সে কোনো ফিল্ম দ্বারা বা অভিনেতা দ্বারা প্রভাবিত হয়েছে। যেরকমটা এই উদাহরণে এটা স্পষ্ট ইয়োর অনার যে মিশ্রা বাবুর বই দ্বারা প্রভাবিত হয়ে এনারই কোনো পাগল প্রশংসাকারী এই হত্যাটা করেছে। বাহ 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 বাহ, পাঠক সাহেব আপনার একটু চরণ ধুলি দেবেন আমাকে। সরি ইয়োর অনার, কিন্তু চতুরতাকে তো শুভেচ্ছা জানাতেই হবে। কি ব্যাপার পাঠক সাহেব, আপনি খুব চালাকির সঙ্গে সন্দেহের তীর যেটা নিখিল মিশ্রার দিকে ছিল সেটাকে ঘুরিয়ে কোনো পাগল ফ্যানের দিকে করে দিলেন আর বলে দিলেন ব্যাস কোটি কোটি লোকের মধ্যে খুঁজতে থাকো, কেস চলতে থাকবে। কিন্তু না স্যার, না, কোনো ফ্যান না, এই ম্যানটা কিলার। আর এটা প্রমাণ আছে আমার কাছে ইয়োর অনার। এই খুবই দুর্লভ এবং দামি পেন যেটা পুলিশ ওই ফ্রিজের বাইরে থেকে পেয়েছে, যেই ফ্রিজে দীপালি সিনহার ফ্রোজেন লাশ পাওয়া গেছিল। ইয়োর অনার, জানেন এই পেনটা কার? এই পেন তো আমার, কিন্তু ওখানে কি করে? শাট আপ! আমার প্রমাণ পেশ করা এখনো শেষ হয়নি। ডোন্ট ইউ ডেয়ার ডিস্টার্ব মি। ওয়েট ফর ইয়োর টার্ন। আর ইয়োর অনার, এই ঘড়ি পাওয়া গেছে ওই জলের ট্যাঙ্কিতে যেখানে লাবণ্য মেহরার লাশ ভাসতে থাকা অবস্থায় পাওয়া গেছে। এইটাও এই সময় ঠিক সেইভাবেই বন্ধ হয়ে আছে যেইভাবে এনার ভাগ্য। এই ঘড়িটা কার জানেন আপনি? নাও ইজ ইয়োর টার্ন। এই ঘড়ি তো আমার, কিন্তু আমি না দীপালির সাথে না লাবণ্যর সাথে দেখা করেছি। তাহলে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে এই ঘড়ি আর ওই পেন কি করে পৌঁছলো ওখানে নিজে নিজে হেঁটে? না, এগুলো তো আমি তিলোত্তমাকে। এক্সকিউজ মি, কি হলো মিশ্র বাবু? তিলোত্তমা কি? বলুন মিশ্র বাবু, তিলোত্তমা কি? তিলোত্তমা এই ঘড়ি আর পেন আমাকে গিফট করেছিল। কিছুদিন পরে যখন এটা খারাপ হয়ে গেল তখন সেটাও ফেরত নিয়ে বলল ঠিক করিয়ে দেবে। কিন্তু এটা দীপালি এবং লাবণ্যর কাছে কি করে পৌঁছলো? এই এক মিনিট, স্পষ্টভাবে বলুন যে এই কলমটা আর এই ঘড়িটা কি আপনার কাছে নাকি আপনার স্ত্রী তিলোত্তমার কাছে ছিল? আগে হ্যাঁ, কিন্তু ইয়োর অনার,
আমি মিশ্রা বাবুর স্ত্রী তিলোত্তমা মিশ্রাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। তিলোত্তমা দেবী, খুবই গম্ভীর একটা প্রশ্ন আমি আপনাকে করতে যাচ্ছি, একটু ভেবেচিন্তে তার উত্তরটা দেবেন। মিশ্রা বাবু ওই কলম আর ওই ঘড়িটা আপনার কাছে রেখেছিলেন কি? দয়া করে আদালতকে বলুন যে ওই কলমটা আর ওই ঘড়িটা হত্যাস্থলে ঠিক কিভাবে এসে পৌঁছলো। আমি জানি না। জানেন না? ওকে, এক ধাপ পিছিয়ে যাওয়া যাক তাহলে। আদালতকে বলুন যে কি মিশ্রা বাবু ওই ঘড়ি আর ওই কলমটা আপনার কাছে দিয়েছিলেন, ওই দুটো বস্তু আপনার কাছে কি রাখা ছিল? হ্যাঁ, না, আই মিন হ্যাঁ, আমি বলতে চাইছি যে ওই পেন আর ওই ঘড়ি দুটোই আমার ব্যাগ থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে গেছিল? ওই দুটো বস্তু চুরি হয়ে গেছিল? তো এই 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 বিষয়টা আপনি মিশ্রা বাবুকে নিশ্চয়ই বলেছিলেন? আগে না, বলেননি। এত এত মূল্যবান দুটো বস্তু চুরি হয়ে গেল, সেটার রিপোর্ট নিশ্চয়ই আপনি পুলিশে দায়ের করেছিলেন? আসলে 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 ওই ওই ঘড়ি আর পেন আমি ভুল করে ফেলে দিই। মিস মিশ্রা, একটু 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 অসুবিধা হচ্ছে আমার এটা বুঝতে। চুরি হয়েছিল কিন্তু চুরি হয়নি, ফেলে দিয়েছিলেন আপনি। এত মূল্যবান দুটো বস্তু যেটা আপনি উপহার স্বরূপ আপনার স্বামীকে দিয়েছিলেন, সেটা আপনি এমনি ফেলে দিলেন। কেন ফেলে দিলেন? কি কারণ ছিল এটা ফেলে দেওয়ার? কেন ফেলে দিয়েছিলেন আপনি মিসেস মিশ্রা? রাগ করে। রাগের মাথায় ফেলে দিলেন? কেন কেন এতটা রাগ কেন হলো আপনার যে ওই দুটো বস্তু আপনি ফেলে দিলেন? কেন এরকমটা কি করেছিল মিশ্রা বাবু যেই কারণে আপনাকে এই পদক্ষেপটা করতে হলো? মিসেস মিশ্রা, আমি আপনাকে সচেতন করে দিতে চাইবো যে আদালতে আপনার এই চুপ করে থাকাটা আপনার বিরুদ্ধে যেতে পারে। দয়া করে বলুন যে এরকমটা ঠিক কি করেছিলেন মিশ্রা বাবু, যেটার কারণে আপনি রেগে যান আর আপনি এই দুই মূল্যবান বস্তু যেটা আপনি মিশ্রা বাবুকে দিয়েছিলেন উপহার স্বরূপ সেটা ফেলে দিলেন। কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। আপনি মিশ্রা বাবু আর রজনীর মধ্যে সম্পর্কটার কথা জানতে পেরে গিয়েছিলেন। শুধুমাত্র এতটাই নয় মিসেস মিশ্রা, লাবণ্য আর দীপালির সঙ্গেও মিস্টার মিশ্রার সম্পর্কের কথা আপনি জানতে পারেন। আগে না, এটা সত্যি না। আমি আমি ওদের ব্যাপারে এখানে এসেই জানতে পারি। মিসেস মিশ্রা, এই কেসটায় আমি ঠিক এই জায়গায় আসতে চাইছিলাম না, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আমার জন্য আর কোনো রাস্তা ছাড়লেন না। দেবেন্দ্র সোলাঙ্কি অ্যাসোসিয়েটস, এই নাম তো আপনি শুনেছেন নিশ্চয়ই মিসেস মিশ্রা? কেননা কয়েক সপ্তাহ আগেই আপনি মিশ্রা বাবুর সঙ্গে আপনার সম্পর্কের এই ডিভোর্স অ্যাপ্লিকেশন ওখানে ফাইল করেছিলেন। করেছিলেন কি না মিসেস মিশ্রা? হ্যাঁ, আমি জেনে গেছিলাম। আমি নিখিলের সত্যিটা জেনে গেছিলাম যে নিখিল আমায় এক নয়, দুই নয়, তিনবার ধোঁকা দিয়েছে। এই জন্য আমি নিখিলকে ভেতরে ভেতরে ঘেন্না করতে শুরু করি। আমি নিখিলকে। আর এই ঘৃণার কারণে আপনি এরকম সিদ্ধান্তে আসলেন যে আপনি আপনার স্বামীকে এরকম শাস্তি দেবেন যে উনি কখনোই যেটা না ভুলতে পারেন। সাথে সাথে ওই তিন মহিলার সঙ্গেও আপনি আপনার বদলা পূরণ করবেন। আর এই জন্যেই মিশ্রা বাবুর বইয়ের লিখিত বিবরণ অনুযায়ী আপনি ওই তিন মহিলাকে হত্যা করলেন, আর ওই হত্যার দোষারোপে আপনি নিখিল মিশ্রাকে ফাঁসিয়ে দিলেন। না, এটা মিথ্যে স্যার। আমি কাউকে মারিনি। আমি রজনীর ঘরে নিখিলের অসম্পূর্ণ বই দেখি। এক্সকিউজ মি, কার বাড়িতে আপনি অসম্পূর্ণ বই দেখেছিলেন নিখিল বাবুর? রজনীর ঘরে। রজনীর বাড়িতে? তার মানে হলো যে আপনি রজনী দেবীর বাড়িতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন আপনি মিসেস মিশ্রা? ওনাকে হত্যা করতে?
আগে আগে আমি তো শুধু ওর সাথে দেখা করতে যাই, কিন্তু ইওর অনার, আমি মিসেস মিশ্রাকে আর কোনো রকম প্রশ্ন করতে চাই না। দ্য ডিফেন্স রেস্টস। সমস্ত অবস্থার দিকে নজর রেখে আর ডিফেন্স কাউন্সিলের পেশ করা প্রমাণের আধারে এই আদালত এটা বিশ্বাস করে যে রজনী কায়েস, দীপালি সিনহা আর লাবণ্য মেহরার হত্যাতে তিলোত্তমা মিশ্রর হাত আছে। এই জন্য এই আদালত ওনাকে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে আর নিখিল মিশ্রাকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। ক্ষমা চাইছি মিশ্রবাবু, আমি জানতাম না যে এই কেসটার পরিণতি এরকমটা হবে। নিখিল, ওকে ধোকা দিলি তুই? তোর পাপের শাস্তি কেন ওকে দিলি? হাউ কুল না, নিখিল মিশ্রা ফ্রি হয়ে গেছে। এখনো নিজের বই কমপ্লিট করতে পারবে আর আমরা ফ্যানরা পড়তে পারবো। অ্যান্ড জাস্টিস ফর অল, না কেডে? হাই স্যার। হাই মিসেস বিলিমোরিয়া। হাই। সরি স্যার, আসলে শেফালির মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তাই লেট হয়ে গেল। হোয়াটএভার ইয়ার। কি হয়েছে স্যার? কেস জেতার পরেও আমি আপনাকে এত টেন্স কখনো দেখিনি। অল ওয়েল? বলুন, আই থিঙ্ক যথেষ্ট নয়। আমি এই কেসটা জিতে গেছি, কিন্তু সত্যি কি জিতলাম আমি এই কেসে? মানে? মানে এটা যে এটা মেনে নিচ্ছি যে তিলোত্তমাই প্ল্যান বানালো ওই তিনটে হত্যা করার, আর তার অভিযোগে মিশ্রাবাবুকে ফাঁসিয়ে দিল। যদি এই অভিযোগটা আদালতে প্রমাণিত হয়ে যেত তাহলে মিশ্রাবাবুর যাবজ্জীবন বা ফাঁসি হয়ে যেত। দুজনের সম্পর্কটা এমনিতেই শেষ হয়ে যেত। তিলোত্তমা মিশ্রাবাবুর কোটি টাকার সম্পত্তিও পেয়ে যেত। তো তাহলে কেন তিলোত্তমা কয়েক সপ্তাহ আগেই ডাইভোর্সের অ্যাপ্লিকেশন করে? কি প্রয়োজনীয়তা ছিল এরকমটা করার? স্যার, থাকবে কোনো কারণ। স্যার, এমনিতেও আজ পর্যন্ত মেয়েদের কেই বা বুঝতে পেরেছে। স্যার, শেফালিকে তো আমি আজ অবধি। কিন্তু আমি আমার ওয়াইফকে চিনি। লোক যাই বলুক না কেন, তিলোত্তমা আমাকে যতটাই খারাপ ভাবুক না কেন, কিন্তু আমি এটা জানি যে ও একেবারেই নির্দোষ। আমি আপনার কথার সঙ্গে সহমত মিশ্রবাবু, বসুন না। আমি 10 বছর ধরে তিলোত্তমার সাথে আছি, এতটুকু তো জানি যে ও কারোর প্রাণ নিতে পারে না। দুর্ভাগ্যবশত মিশ্রবাবু, আপনার এই কথাটা বলা যথেষ্ট নয়। এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি কেডি। 3 সপ্তাহ আগে আমার ওয়াইফ আমার কেস নিয়ে এসেছিল, আর আজ আমি আমার ওয়াইফের কেস নিয়ে এসেছি। তুমি কি তিলোত্তমার জন্য লড়বে? অফকোর্স। পাগল হয়ে গেছে তুমি নিখিল, কেস লড়বে? আরে ভুলে যাও ওই তিলোত্তমাকে। ও ক্লিয়ারলি তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তোমার তো ধন্যবাদ জানানো উচিত যে ওই কেডি পাঠকের জন্য তুমি একটা নতুন জীবন পেয়েছো। পুরো মনটা নিজের বুকের উপর রাখো, বুক লেখার উপর রাখো, পুরো ফোকাস রাখো। তুমি জানো নিখিল যে আমরা ডেড লাইনের থেকে 2 মাস পিছিয়ে চলছি। স্যার, আমার লাইফে এত বড় প্রবলেম চলছে, আমার স্ত্রীর উপর খুনের মামলা, আর আপনার ডেডলাইন নিয়ে চিন্তা? আরে কিসের প্রবলেম ভাই, সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। এখন জানি না এক তুমি আছো যে কোথা থেকে এক নতুন প্রবলেম শুরু করছো। কনসেন্ট্রেট, রাইট দ্য বুক। সরি স্যার, যতক্ষণ না তিলোত্তমার উপর থেকে সব দোষ না সরছে আমি আর লিখতে পারবো না। পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না কতটা টাকা আমি এর পেছনে ইনভেস্ট করে রেখেছি? স্যার, যদি এমনটাই হয় তো আপনার অ্যাডভান্স আপনাকে আমি ফেরত দিয়ে দিচ্ছি। হোয়াট? আমার টাকা আমারই মুখে ছুঁড়ে মারবে তুমি? কবে থেকে এত বড় হয়ে গেছো তুমি? হ্যাঁ, মনে রেখো নিখিল, আমি তোমাকে বানিয়েছি। এইভাবে তোমাকে ফেলবো, এইভাবে। আই এম সরি স্যার, খারাপ হওয়ার বাকি বা আছে কি?
হ্যালো, হ্যাঁ আমি সালমান আলমের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ, রাইট, ইউ আর সালমান আলম। আমি বুঝতে পারছি যে আপনার এই বিষয়টা বিচিত্র লাগছে হয়তো, যে আমি আপনাকে দোষী প্রমাণ করলাম আর আমি আপনাকে বাঁচাতে যাচ্ছি। আজ্ঞে না, এখন আর কোনো কথাই অদ্ভুত লাগে না। নিখিল আমার সঙ্গে যা যা করেছে তারপর তো একেবারে নয়। হ্যাঁ, কিন্তু একটা কথা অবশ্যই অদ্ভুত লাগে, যে আমি এটা ভাবলাম কি করে যে নিখিল এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমায় ভালোবাসে। আমি আজও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি জানি তুমি আমার কথার বিশ্বাস করবে না, আমি এরই উপযুক্ত। অনেক ভুল করেছি আমি দোষী তোমার। নিখিল প্লিজ, এখন তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, প্লিজ গো। একবার তুমি নির্দোষ প্রমাণিত হও, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এই সময় প্লিজ, এই সময় কেডিকে তোমার সাহায্য করতে দাও, কারণ আমি জানি যে তুমি কারো প্রাণ নিতে পারো না। নিখিল দেখো তিলোত্তমা, এই সময় আমার এটা জানা অত্যন্ত আবশ্যক যে তুমি মিশ্রবাবুর সম্পর্কগুলো সম্বন্ধে কি করে জানলে? সালমান আলম, ওই রাইটার, ও কি করে আমার ব্যাপারে? সারা পৃথিবী তোমার অপকর্মের ব্যাপারে জানতো, শুধু আমি ছাড়া। তিলোত্তমা দেখুন, এই সময় মাথা গরম করে নয়, মাথা ঠান্ডা করে কাজ করুন। বলুন যে আপনি এই সম্পর্কগুলো সম্বন্ধে ঠিক কখন জানতে পারলেন? প্রায় 1 মাস আগে। 1 মাস আগে আমার সাথে সালমান আলমের দেখা হয়, আর ও আমায় নিখিলের অ্যাফেয়ারের ব্যাপারে বলে। আর যখন আমি কথাটা অস্বীকার করি, তখন ও আমায় কিছু ছবি দেখায়, আর ওইসব ছবি দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আর আমি রাগ করে ওই ঘড়ি আর পেন ওখানেই ফেলে দিই, আর সোজা ওখান থেকে ডাইভোর্স লয়ারের কাছে চলে যাই। এর মানে হলো যে সালমান আপনাকে ওই ঘড়ি আর ওই কলমটা ফেলার সময় দেখেছিল। এটা হতে পারে যে ও ওই বস্তুগুলো ওখান থেকে তোলে আর মিশ্রবাবুকে ফাঁসিয়ে দেয়। আই এম শিওর সালমান আলম আমাকে ফাঁসিয়েছে। প্রমাণ করতে হবে এটা মিশ্রবাবু, আদালতে প্রমাণ করতে হবে। স্যার, আপনি আজকের খবরটা পড়েছেন? কি আছে? কায়েস গ্রুপ অফ কোম্পানিজের ব্যাপারে। মিস্টার নির্মল কায়েস, স্যার, রজনীর বাবা। স্যার, এখানে লিখেছে যে উনি ওনার সমস্ত সম্পত্তি নিজের ছেলে অবিনাশের নামে করে দিয়েছেন। পেপারে লিখছে যে এই সম্পত্তি আগে ওনার মেয়ে রজনী নামে ছিল, কিন্তু ওর মৃত্যুর পরে এই সব কিছু অবিনাশের নামে হয়ে গেছে। আই সি। এইটার মানে এটা দাঁড়ায় যে রজনীর মৃত্যুতে সব থেকে বড় লাভ হলো অবিনাশের। স্যার, এরকম নয় তো যে অবিনাশ নিজের বোনকে... নো 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 নো, কোনো ভাই তার বোনকে কেন মারবে? কেন মারতে পারে না মিসেস বিলি মরিয়া? এর থেকেও বিচিত্র বিষয় তো এর আগে হয়েছে। বলুন, আই থিঙ্ক এই কেসটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এখানে নাক গলানো উচিত নয়। তুই যা অবিনাশের সম্বন্ধে খবরাখবর নিয়ে আয়। রাইট স্যার। ততক্ষণ আমি লেখক সালমান আলমের সম্বন্ধে কিছু জ্ঞান বাড়ানোর চেষ্টা করি। তুমি কি আমাকে বোকা মনে করো? আমি ভালো করেই জানি তুমি ঘুরিয়ে ফিরিয়ে কি জানতে চাইছো। আমি আমার বোনকে মারবো আমার বাবার প্রপার্টির জন্য? কিন্তু আপনার বাবা আপনাকে সম্পত্তির ভাগ দেননি, আর হঠাৎ এই বোনের মৃত্যুতে... দেখো, ওটা আমাদের পার্সোনাল ম্যাটার, তোমাদের ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার বোনের মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যখন রজনী মারা যায় আপনি কোথায় ছিলেন? জাহান্নামে। আর যদি তুমি আর একটা প্রশ্ন করো না তো ওখানে পাঠিয়ে দেবো তোমাকে। এক তো ওই নিখিল খোলা ঘুরে বেড়াচ্ছে, মুক্ত করে দিয়েছি তোমার কেডিওকে, এখন তুমি আমার পিছনে পড়েছো। জাস্ট গেট লস্ট, গেট আউট। ঠিক আছে, মনে হয় আমার প্রশ্নের উত্তর আপনি আদালতেই দেবেন। দেব, ভরা আদালতে দেব। আর এবার যদি কিছু বলার থাকে তাহলে কোর্টেই বলবো। নাও ক্যান ইউ প্লিজ লিভ? ওকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। 19, 20 আর 21 তারিখে আমি এখানে ছিলামই না। আই ওয়াজ ইন হংকং। আমি জানতাম মিস্টার পাঠক আমাকে বিশ্বাস করবেন না, তাই জন্য আমি আমার পাসপোর্ট নিয়ে এসেছি। আইল ডু দ্য নিডফুল স্যার। আপনি কেন কষ্ট করবেন? ইমিগ্রেশন স্ট্যাম্প পাঠক সাহেব, এই যে গিয়েছেন 12ই জুনে আর ফিরেছেন 23শে জুনে। ইয়োর অনার, ইউর রাইট মিস্টার কায়েস্ত। আপনি তো এখানে ছিলেনই না, আর পাঠক সাহেব যখন মশাই এখানে ছিলেনই না, তো যখন খুন হলো তখন ওইখানে হংকংয়ে বসে থেকে এখানে ইন্ডিয়াতে টেকনোলজি এত তো প্রগতি তো হয়নি। টেকনোলজি কি বলেন আপনি? কি পেলেন আপনি এনাকে টেনে এনে? ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি মিস্টার ব্যাস। ইউ বেটার বি মিস্টার পাঠক। কিন্তু পুরোপুরি সরি আপনি তখনই হবেন যখন আপনি বুঝবেন এই নিখিলকে ছাড়িয়ে আপনি কত বড় ভুল করেছেন। খুব বড় ভুল করেছেন, আর সাথে একটা অদ্ভুত কাজও করেছেন আপনি। প্রথমে তো আগ বাড়িয়ে আপনি তিলোত্তমা দেবীকে গ্রেপ্তার করালেন, আর যখন ওনাকে ছাড়ানোর পালা হলো তখনও আপনি এসে গেলেন। এখন নিখিল মিশ্রাকে আবার মানে কাপল প্যাকেজ, এক আমি এক তুমি, এরকম কিছু। বেশি বকবক করবেন না মিস্টার জসওয়া, নিজের বক্তব্যের লাগাম দেওয়ার চেষ্টা করুন। ইওর অনার, আমি লেখক শ্রী সলমান আলমকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। সলমান বাবু, আমার মনে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। যে স্ত্রী হওয়া সত্ত্বেও তিলোত্তমা দেবী মিশ্রবাবুর সম্পর্কগুলো সম্বন্ধে কিছুই জানতেন না। আপনার তো মিশ্রবাবুর সঙ্গে কোনো রকম সম্পর্কই ছিল না, আপনি তাহলে ওনার সম্পর্কগুলো সম্বন্ধে জানলেন কি করে? আমি? হ্যাঁ। এ আপনি কি বলছেন? আরে কে আপনাকে বলেছে এসব যে আমি নিখিলের অ্যাফেয়ার্সের ব্যাপারে জানতাম? আমাকে তিলোত্তমা দেবী বলেছেন। আরে উনি মিথ্যা কথা বলছেন। আমি কেনই বা স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে পড়তে যাব? তিলোত্তমা দেবী মিথ্যা কথা বলছেন। 100%। ইওর অনার, সৌভাগ্যবশত সলমান বাবু আর তিলোত্তমা দেবীর মধ্যে যে কথাবার্তা হয়েছিল, নিজের ফোনে তিলোত্তমা দেবী সেগুলো রেকর্ডিং করেছিলেন। আমার বিশ্বাস যে এগুলো শোনার পর সলমান বাবু। স্যার আপনি কি বলছেন? দেখুন, আমি মানছি, আমি স্বীকার করছি যে তিলোত্তমা দেবীকে নিখিলের চক্করের ব্যাপারে আমিই বলেছিলাম। তাছাড়াও এটা আমার ফোন, এটার মধ্যে তিলোত্তমা দেবী আর আপনার কথাবার্তা ঠিক কি করে চলে আসতে পারে? এইটা বলুন যে আপনি কি তিলোত্তমা দেবীকে মেহেরের সম্পর্কে সম্বন্ধে বলেছিলেন? দেখুন, এটা স্বামী স্ত্রীর নিজস্ব সম্পর্কের মধ্যে তাদের ভাগ্নি কেন নাক গলাবেন? এর কি কারণ ছিল এটার পেছনে? স্যার, আমি ভেবেছিলাম যে এরকম করলে নিখিল আর তিলোত্তমার মধ্যে দূরত্ব তৈরি হবে, যার প্রভাব ওনার রাইটিং এর উপর পড়বে আর উনি কাজ কম পাবেন। তো আপনি নিজের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাকে একটা ব্যক্তিগত রূপ দেওয়ার চেষ্টা করছিলেন আগে, কিন্তু এটা আইনত অপরাধ তো নয় না? আইনি অপরাধ একদিক থেকে দেখলে তো রয়েছেই, কারণ যে ঘড়ি আর কলমটা তিলোত্তমা দেবী আস্থা করে ফেলে দিয়েছিলেন সেটাকে তো আপনি ওখান থেকে তুলে নিয়ে হত্যাস্থলে রেখে দিয়ে এসেছিলেন। এটা তো এক প্রকার আইনি অপরাধ। আপনি এসব কি বলছেন? আমি এরকম কিচ্ছু করিনি। বরং যখন এই খুনটা হলো তখন আমি শহরে ছিলামই না, বরং আমি লখনৌতে ছিলাম অল ইন্ডিয়া রেডিওর একটা সমাগমে। যদি আপনি চান তাহলে ওখানকার রেকর্ডিং আর ছবি দেখতে পারেন। এখনই দেখতে পারি আমরা। পাঠক সাহেব, আগে এই যে সলমান জনাব 18 তারিখ থেকে 21 তারিখ অবধি ওখানেই লখনৌয়ে স্টেজে ছিলেন, শায়েরি পাঠ করছিলেন।
খামোকা বেচারা সালমান জানাবকে আপনি এরকম টেনে আনলেন, এত নিচ একটা অভিযোগ লাগালেন। খুবই জঘন্য অভিযোগ এনেছেন আপনি আমার উপরে মিস্টার পাঠক। ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার কাছে। বসুন। আরে শুনুন, যাওয়ার আগে আমার প্রশ্নটার উত্তর তো আপনি দিয়ে যান যে মিশ্রা বাবু আর ওই মহিলার সম্পর্কের বিষয়ে আপনি কবে, কখন, কিভাবে ঠিক জানতে পারলেন? মিস্টার ধবনের কাছ থেকে। কখন, কোথায় এবং কিভাবে সেটা ওনাকেই আপনি জিজ্ঞেস করুন, যে নিজেকে নিখিলের থেকে খুবই বড় মনে করে থাকেন। আই সি। আরে কবে, কেন, কিভাবে, তুই কি জিজ্ঞেস করছিস চোর? আমি কি করে জানবো আমার অফিস থেকে ছবি চুরি করে তুই এরকম জঘন্য কাণ্ড করবি? চোর, চোর এই লোকটা। ও যাই হোক মিস্টার ধবন, আপনি বলুন যে আপনি কি ব্ল্যাকমেইলার, ফটোগ্রাফার? ওই ছবিটা আপনার কাছে ঠিক এলো কিভাবে? করতে হয় উকিল সাহেব, করতে হয়। নিজের প্রতিদ্বন্দ্বীদের জোরের জায়গা আর দুর্বলতাগুলো একজন ভালো বিজনেসম্যানকে জানতেই হবে। যে যে মহিলাদের সঙ্গে নিখিলের অ্যাফেয়ার্স হয়েছে আমি সবাইকে চিনি। ওই রজনী, দীপালি, লাবণ্য সবাইকে চিনি আমি। এই জন্য আমি একজন ডিটেকটিভকে হায়ার করে সমস্ত ছবিগুলো কবজা করেছিলাম, যাতে নিখিল যদি আমাকে কোনোদিন ছেড়ে যাবার কথা বলে কিংবা টাকা বাড়ানোর কথা বলে তাহলে ওকে কাবু করব শেষমেশ এই ছবিগুলোকে দেখিয়ে। ধবন স্যার, আপনি এত নিচেও নামতে পারেন? অর্ডার, অর্ডার। আপনি বসুন প্লিজ। মিস্টার ধবন, মিশ্রা বাবুর মহিলাদের সঙ্গে বেশ কিছু ছবি আপনার কাছে ছিল। মিশ্রা বাবুর সমস্ত উপন্যাসের খবরাখবর আপনার কাছে ছিল। এবার আমি এটা জানতে চাই যে 19 থেকে 21 জুন আপনি কোথায় ছিলেন? ও মা, আমি? তাহলে এখন খুনি আমি নাকি? সেটা আপনার উত্তরের উপর নির্ভর করছে। আমি সিটি হসপিটালের ডিলাক্স ওয়ার্ডের রুম নাম্বার 227-এ ছিলাম। কি করছিলেন আপনি 227-এ? রুম নাম্বার 227-এ, যেখানে 18 জুন থেকে 22 জুন পর্যন্ত আমি অ্যাডমিট ছিলাম কিডনি স্টোনের অপারেশনের জন্য। এই কয়েকটা দিন, 5 দিন কিডনি স্টোনের অপারেশনের জন্য একটু বেশি সময় নয়? আপনার যদি কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে হসপিটালের রেকর্ড চেক করে নিতে পারেন। হসপিটালের সব রেকর্ডস আমি এখানে পেশ করতে পারি এখন এই মুহূর্তে। সব প্রমাণ আছে আমার কাছে এই মুহূর্তে পাঠক সাহেব। প্রমাণের শপিং মল ভেবে নিন ওকে পাঠক সাহেব। চেক করে নিন 18 তারিখ থেকে 22 তারিখ অবধি 5 দিন হসপিটালে ছিলেন, সেই রুমেই সেই বেডেই শুয়ে শুয়ে উনি খুন করতে পারেন না। তার মানে আপনার তৃতীয় লক্ষ্যটাও আপনার লক্ষ্যভ্রষ্ট হলো। হ্যাটট্রিক। মনে হয় আপনার কামানগুলো খালি হয়ে গেছে, আর তীর বেঁচে নেই। দুঃখ হচ্ছে আপনার জন্য। পাঁচটা বেজে গেল, কিন্তু মনে হচ্ছে আপনার কেসে 12টা বেজে গেছে পাঠক সাহেব। হোয়াট নেক্সট? এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। কেডি স্যার 3 জনের ওপরে সন্দেহ, আর 3 জনের কাছেই খুনি না হওয়ার যথেষ্ট প্রমাণ আছে। সলমান লখনৌয়ে ছিল, অবিনাশ হংকংয়ে ছিল, আর ধাওয়ান মুম্বাইয়ের হসপিটালে ছিল। স্যার, এই জন্য আমার মনে হয় যে খুনি এই চতুর্থ ব্যক্তি, গুলশন ত্রিপাঠী। হ্যাঁ স্যার, অ্যান্ড আই এম ভেরি শিওর গুলশন ত্রিপাঠী স্যার। স্যার, কারণ গুলশন ত্রিপাঠী নিখিলের স্ত্রী তিলোত্তমার খুব ক্লোজ। আমার তো মনে হয় এই দুজনের মধ্যে কিছু প্রেম প্রেমে চক্কর ছিল, এই জন্য এরা দুজনে মিলে নিখিলকে ফাঁসাচ্ছিল। না বলুন, আমার সন্দেহ এখনো এই 3 জনের উপর রয়েছে। বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে যার উত্তর নেই এখনো। কবে, কেন, কোথায়, কিভাবে, কেন নিখিলকে ফাঁসানো হলো? আর যদি সলমান লখনৌয়ে থাকে আর অবিনাশ হংকংয়ে, তো কবে আর কিভাবে মুম্বাই এলো? তো সেইভাবেই ধবনের হসপিটাল থেকে লুকিয়ে বাইরে বেরিয়ে আসা, হত্যা করে ফেলা খারাপ বিষয় নয়। তুই কখনো
খবরের কাগজে ওই যে ছাপা হয় না, স্পট দ্য ডিফেন্স, পার্থক্য বলো, দেখেছিস কখনো? হ্যাঁ স্যার। আমার মনে হয় যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেইটার পিছনে আসল ছবিটা লুকিয়ে রয়েছে। পুলিশকে চমকে দেওয়ার জন্য ওই বিষয়গুলো করছে। স্যার আমি কিছু বুঝতে পারছি না, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বুঝিয়ে বলবো আদালতে। আমাকে আবার ডাকার কারণ? একবার বিরক্ত করে আপনার মন ভরেনি? নিশ্চিন্তে থাকুন অবিনাশ বাবু, আজকের পরে আপনাকে এখানে আসার কষ্ট দেব না। কালকের খবরের কাগজে এই লেখাটা বেরিয়েছে কায়েস্ত গ্রুপ অফ কোম্পানি থেকে। এখানে আপনি আর আপনার বোন, স্বর্গীয় বোন রজনীর মধ্যে যেই বিবাদ চলছিল সম্পত্তিকে কেন্দ্র করে, সেইটার বিষয়ে লেখা হয়েছে। লেখা হয়েছে যে আপনাকে ওই সম্পত্তি থেকে বেদখল করা হয়েছিল। খবরের কাগজে আর কি মিস্টার পাঠক, উল্টো পাল্টা তো লিখতেই থাকে। আই ডিনাইড। অফ কোর্স ইউ ডিনাইড। মিস্টার অবিনাশ কায়েস্ত, আপনি কি এই বিষয়টা অস্বীকার করেন যে কয়েক বছর ধরে আপনি গম্ভীর একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন? যদি না আপনার বোনের মৃত্যু হতো তাহলে আপনার বাবার সম্পত্তি থেকে আপনি কানা কড়িও পেতেন না। তাহলে আমার বাবার সম্পত্তির জন্য আমি আমার বোনকে খুন করেছি? আগে হ্যাঁ, আর সাথে দীপালি আর লাবণ্যাকেও মেরে দিলেন যাতে ওদের সম্পত্তিও আপনার নামে হয়ে যায়। ইউ আর রাইট মিস্টার জয়সওয়াল। অন দ্য কন্ট্রারি, টু প্লিজ ইউ দিস টাইম আই এম রং। উনি ওই দুই মহিলাকে চিনতেনই না, তার মানে বিনা কারণে দুটো মার্ডার। দিস টাইম ইউ আর রং। উদ্দেশ্যহীন ভাবে না, উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য এটাই ছিল যে পুলিশের সন্দেহটা মিশ্রা বাবুর ওপরেই থাকে। আপনি যা খুশি বলতে পারেন মিস্টার পাঠক, যতই সাক্ষী দাঁড় করান আমার বিরুদ্ধে যে আমি সবাইকে মেরেছি, আমি তো তখনই কাউকে মারতাম যদি আমি ইন্ডিয়ায় থাকতাম, যখন সারা পৃথিবী জানে যে আমি এখানে না, হংকংয়ে ছিলাম। দেখুন দেখুন, এবার বলবেন এই পাসপোর্টটাও নকল, এতে লাগানো ইমিগ্রেশন স্ট্যাম্পও নকল। প্লিজ, যদি আপনি চান তো কোনো এক্সপার্টকে ডেকে দেখাতে পারেন। প্লিজ গো অন। এক্সপার্টদের দেখানোর বা আমার দেখার কোনো রকম প্রয়োজনীয়তা নেই মিস্টার কায়েস্ত। আমি জানি যে এই পাসপোর্টটা আসল, এর মধ্যে যে ভিসাটা রয়েছে সেটাও আসল, আর এর মধ্যে ইমিগ্রেশন স্ট্যাম্প সেটাও আসল। হ্যাঁ, তো এটা হতে পারে পাঠক সাহেব যে ওই 3টে মেয়ে হংকং গেছিল মরতে? না মিস্টার জয়সওয়াল, হত্যাটা এখানেই হয়েছে, মুম্বাইতে। আচ্ছা, হাউ ইজ ইট পসিবল? বুঝতে পারছি না। খুন মুম্বাইতে, খুনি হংকংয়ে। না, এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ব্যাপারে আমি অনেক শুনেছি, কিন্তু লং ডিস্টেন্স মার্ডার, হাউ ইজ ইট পসিবল? কি অসম্ভব আপনার সেন্স অফ হিউমার। হত্যাগুলো এখানেই মুম্বাইতে হয়েছে মিস্টার কায়েস্ত, আর এই 3টে হত্যাই আপনিই করেছেন। কি করে? আপনি পাসপোর্টের ডেটটা চেক করুন, ওই দিনগুলোতে আমি মুম্বাইতে আসিনি। না, আপনি এসেছিলেন, কিন্তু এই পাসপোর্ট দিয়ে নয়, আপনার দ্বিতীয় পাসপোর্টটা দিয়ে। হোয়াট? আচ্ছা 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 আচ্ছা, দ্বিতীয় পাসপোর্ট। কিন্তু কেডি, দুটো পাসপোর্ট হওয়া সত্ত্বেও ইনি এখানে এসে খুন কি করে করলেন? উনি তো হংকংয়ে ছিলেন। ভেরি সিম্পল ইওর অনার, সবার আগে নিজের আসল পাসপোর্টটার প্রয়োগ করে মিস্টার কায়েস্ত হংকংয়ে গিয়েছিলেন। সেখান থেকে নিজের নকল পাসপোর্ট দিয়ে 18ই জুন ইনি ভারতবর্ষ ফিরলেন। 3টে হত্যা করার পর 21শে জুন ইনি নিজের নকল পাসপোর্টটা দিয়ে আবারও হংকং চলে গেলেন, আর তারপর এই পাসপোর্ট দিয়ে, অর্থাৎ এই আসল পাসপোর্ট দিয়েই উনি ভারতবর্ষে ফিরে আসেন। কি ফালতু কথা মিস্টার পাঠক, ইওর অনার, আমার কাছে দ্বিতীয় কোনো পাসপোর্ট নেই। আচ্ছা, আর যদি আমরা আপনার বাড়ি আর অফিস তল্লাশি চালিয়ে আপনার ওই দ্বিতীয় পাসপোর্টটা উদ্ধার করি, তো তাহলে কি আপনি আপনার দোষ স্বীকার করবেন? দ্য কোর্ট উইল নাও ব্রেক ফর লাঞ্চ। আধ ঘন্টা পরে আবার আমরা এখানে আসব। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কোথায় তুই? তাড়াতাড়ি অফিসে যা।
ইওর অনার, আমি ধন্যবাদ দিতে চাইবো আমার সহায়ক বরুণকে, কেননা যদি এই পাসপোর্টটা আর একটু বেশি পুড়ে যেত, মিস্টার অবিনাশ কায়েস্তর নকল নাম, ভিসাস, ইমিগ্রেশন স্ট্যাম্পস ইত্যাদি ইত্যাদি সবকিছু পুড়ে যেত, সাথে এই গুরুত্বপূর্ণ কাগজও। ইওর অনার, এন্ট্রি ইন্টু ইন্ডিয়া 18th June, entry back into Hong Kong 21st June. Mr. Amod Khanna, আমি কি ঠিক বললাম নাকি আমি ঠিক বললাম? দোষ স্বীকার করুন প্লিজ। আমার কোটি টাকা ধার ছিল আন্ডারওয়ার্ল্ডে, আর আমার বাবা প্রপার্টি থেকে 1 টাকাও দিতে রাজি ছিল না। অপদার্থ ছিলাম আমি ওনার কাছে সবই ছিল রজনী। এই জন্য সমস্ত প্রপার্টি উনি রজনীর নামে করে দেন, আমার জন্য কানাকড়িও নয়। এই জন্য বাধ্য হয়ে আমাকে রজনীকে মারার প্ল্যান করতে হয়। যাতে ওর পরে সমস্ত প্রপার্টি আমার নামে হয়ে যায়। তো এটা স্পষ্ট যে আপনি মিশ্রা বাবু আর রজনীর মধ্যে সম্পর্কটার কথা জানতে পেরে যান। হ্যাঁ, আমি জানতাম। আমি ঘরে নিখিল মিশ্রার অসম্পূর্ণ বইটা দেখি, আমি ভাবলাম এই সুযোগ, আমি বইটার কপি করাই, আর যেরকম ওই বইয়ে লেখা ছিল হুবহু ওই রকম ভাবেই আমি রজনীকে মারি। আর যেহেতু আপনি মিশ্রবাবুর বাকি বইগুলো পড়েছিলেন, আপনি সেই লেখাটার ব্যবহার করে প্রথমে দীপালিকে মারলেন, তারপর রজনীকে, আর তারপর লাবণ্যকে। আজ নয়তো কাল ওদের লাশ পাওয়াই যেত। আমি চেয়েছিলাম রজনীর মৃত্যু ওদের সাথে জড়িয়ে যাক, আর সন্দেহটা নিখিলের উপরে পড়ে। আমি নিখিলের কোনো জিনিস খুঁজতে ওর বাড়ির দিকেই যাচ্ছিলাম, তখনই আমি ওর বউকে পেন আর ঘড়ি ফেলতে দেখি। এবার আপনি এটাকে আমার ভাগ্য ভেবে নিন যে আমি সঠিক সময় সঠিক জায়গায় ছিলাম। এই খুন নিখিল আর ও স্ত্রী করেনি, না কোনো লেখক, না কোনো ফ্যান। এই সমস্ত খুন আমিই করেছি, ইওর অনার। কি বলবো আমি মিস্টার কায়েস্ত, আপনার এই বুদ্ধিভ্রম না ঘটলে, একটু সুকর্ম যদি আপনি করতেন, তো সম্ভবত আপনার বাবার সম্পত্তির ভাগীদার হতেন আপনি, আর ওই 3 নির্দোষ মহিলা আজকে বেঁচে থাকতেন। দ্য ডিফেন্স ফাইনালি রেস্টস, ইওর অনার। এই আদালত অবিনাশ কায়েস্তকে রজনী কায়েস্ত, দীপালি সিনহা আর লাবণ্য মেহরার খুনের অপরাধী মনে করে একে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর তিলোত্তমা মিশ্রকে এই 3টে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।
পাঠক সাহেব, ফ্যান্টাস্টিক কেস। আমি বলি কি, এই কেসটার ওপর আপনি একটা বই লিখুন। আদালতের অন্তিম অধ্যায় সুপারহিট। না না, আপনি লিখতে না চাইলে আমি লিখে দেবো, ক্রেডিট দেবো Mr. আপনাকে। জসওয়াল, আমি বুঝতে পারছি না যে আমি এই সময় আপনাকে ঠিক কি বলবো, তো চুপ করেই থাকছি। কখনো কখনো চুপ করে থাকাতে ভালোই হয়, তাই না?